Dear learners, welcome to our channel Let's Make Them Easy. আলোচনা করছি থমাস গ্রের বিখ্যাত একটা কবিতা ইলেজি রিটেন ইন কান্ট্রি চার্চইয়ার্ড নিয়ে। ধরনের দিক থেকে এটি একটি ইলেজি বা শোক গাঁথা কবিতা। এটি পাবলিশড হয় 1746 থেকে 1750 সালের মাঝামাঝি সময়ে। কবিতাটিতে গ্রাম্য সহজ সরল ভিলেজার্সদের মৃত্যুকে কেন্দ্র করে কবি যে সীমাহীন শোক প্রকাশ করেছেন তা এখানে সাকসেসফুলি ডিপিক্টেড হয়েছে। কবিতাটিতে 32টি স্ট্যাঞ্জা রয়েছে। ইচ স্ট্যাঞ্জা কনসিস্ট অফ 4 আয়াম্বিক পেন্টামিটার লাইন্স, অর্থাৎ প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 4টি করে আয়াম্বিক পেন্টামিটার লাইন রয়েছে। সেক্ষেত্রে মোট লাইন দ্বারা 128টি। কবিতার প্রথম স্ট্যাঞ্জাতে প্রিয়জনদের মৃত্যুতে ব্যথিত হবার বা শোক প্রকাশের জন্য যে অ্যাটমসফিয়ারের প্রয়োজন তা কবি সাকসেসফুলি এখানে ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন। কবি মর্নিং বা শোক প্রকাশের জন্য ইভিনিং শিফট বা সন্ধ্যা সময়কেই পছন্দ করেছেন। সন্ধ্যা অর্থ হলো দিনের অবসান। ভিন্নভাবে কল্পনা করলে বোঝা যায় এটা জীবনের অবসান। সন্ধ্যা মানে আলোর অবসান, অন্ধকারের শুরু। ঠিক তেমনি মৃত্যু মানে জীবনের সকল গৌরব, খ্যাতি, যশ, সম্মাননা সব কিছুরই পরিসমাপ্তি। কেবল অজানা একটা অন্ধকার, একটা মেলানকলিক অ্যাটমসফিয়ার। সন্ধ্যাবেলার ঘণ্টাধ্বনি, পতঙ্গের শব্দ, পেঁচার চেঁচামেচি। মেষ শাবক গৃহে ফিরছে, তার গলায় বেল লাগানো রয়েছে বা একটা ঘণ্টা লাগানো রয়েছে, সেটা ডাইং সাউন্ড করছে, অর্থাৎ এর শব্দগুলো অনেক ক্ষীণ হয়ে আসছে বা ছোট হয়ে আসছে, জোরালো শব্দ নয়। মেষপালকগুলো যখন সকালে রান করছিল তখন দ্রুত এটা রান করার সময় এটা শব্দ খুব জোরালো ছিল বা খুব ঘন ঘন শব্দ হতো, অর্থাৎ এর মধ্যে একটা প্রাণবন্ততা ছিল। কিন্তু এখন এই সন্ধ্যার বেলায় এটা খুব ক্ষীণ শব্দ করছে, অর্থাৎ এই মেষ শাবকটাও ক্লান্ত হয়ে গেছে, তাই এটার সুরও অনেক ক্লান্ত। অর্থাৎ মেষ শাবকগুলো ক্লান্ত হয়ে ফিরে আসছে বাসায়। এসব কিছুই যেন জীবনের পরিসমাপ্তিকে ইঙ্গিত করছে এবং মৃতজনের প্রতি শোক প্রকাশের একটা পারফেক্ট সময় বা একটা বিষয় এখানে ফুটে উঠেছে, যেটাকে আমরা কবিতার সেটিং বলে থাকি। ফার্স্ট 3 স্ট্যাঞ্জাতে ডার্কনেস, ইভিনিং, ফ্যাডিং সাউন্ড, মেলানকলিক মুড, এই সব কিছুর মাধ্যমে কবি ইলেজির যে একটা সুষ্ঠু পরিবেশ সেটা তুলে ধরতে সক্ষম হয়েছেন। 4 থেকে 7 নম্বর স্ট্যাঞ্জাতে কবি মর্নিংয়ের কারণ বর্ণনা করেছেন বা তার শোক প্রকাশের কারণটা বর্ণনা করেছেন। পোয়েট উল্লেখ করেন তার ফোরফাদারদের কথা, যারা এই ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং একসময় মৃত্যুবরণ করেছেন। তারা এখন স্টক পজেস চার্চইয়ার্ডে সমাহিত। এ অংশে কবি স্মরণ করেন সেই সব মৃত ব্যক্তিদের কথা যাদের একটা আনসিন বন্ডিং ছিল এই পৃথিবীর সাথে, পরিবারের সাথে একটা সুগভীর সম্পর্ক ছিল বা রিলেশন ছিল। এই ডেড ভিলেজার্সরা আর কখনোই তাদের ফ্যামিলির সাথে মিট করতে পারবে না, জয়েন করতে পারবে না চিলড্রেনদের সাথে, মাঠে কাজ করতে পারবে না, নেচারকে তারা আর এনজয় করতে পারবে না, নিজ জমিতে কঠোর পরিশ্রম করতে পারবে না, ফসল ফলাতে পারবে না, নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। এই অংশে মর্নিংয়ের মাধ্যমে কবি ডেড ভিলেজার্সদের হেল্পলেস কন্ডিশনকে শো করার চেষ্টা করেছেন। পরের 4 স্ট্যাঞ্জাতে পোয়েট নেচারের যে একটা ইউনিভার্সাল ল রয়েছে বা আইন রয়েছে, নিয়ম রয়েছে, সেটা তুলে ধরেছেন। প্রাইড ইন অ্যানসেস্ট্রাল হিস্টোরি, অর্থাৎ কিছু মানুষ ছিল যারা তাদের পূর্বের ইতিহাস নিয়ে খুবই গর্ববোধ করত। ওয়ার্ল্ডলি পাওয়ার, ফিজিক্যাল বিউটি, ওয়েলথ, এগুলোর ব্যাপারে খুবই অহংকারী ছিল বা গর্ববোধ করত। সেগুলো মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না। অর্থাৎ কবি বুঝাতে চাচ্ছেন এই সব সম্পদ, অতীত, ইতিহাস, এগুলো মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না। মৃত্যু একটা লেভেলার যা ধনী গরিবের মধ্যে সমতা নিয়ে আসে। সুন্দর অসুন্দর, পাওয়ারফুল পাওয়ারলেস, এগুলোর মধ্যে কোনো ব্যবধান রাখে না। মৃত্যুর কাছে সবাই সমান। যারা জগতে নিজেদের খুব সফল মনে করত, খুব অহংকার বোধ করত, তাদের সমালোচনা করেছেন কবি এখানে। 12 থেকে 18 নম্বর স্ট্যাঞ্জা অ্যানালাইসিস করলে বোঝা যায় কবিতার রিউট ফোরফাদারদের কথা বলেছেন বা উল্লেখ করেছেন। হতে পারে এই ডেড ভিলেজার্সদের মধ্যে কেউ ছিল গ্রেট পোয়েট অথবা গ্রেট রুলার। হতে পারে সেই সব কবিরা যারা দরিদ্রতার কারণে জীবনকে এনজয় করতে পারেনি, যেমন হ্যাম্পডার, মিল্টন, ক্রমওয়েলের মতো ব্যক্তিরা, যারা জীবনে কখনোই স্বাচ্ছন্দ্য পায়নি, জীবনের স্বাদ উপভোগ করতে পারেনি। এখানে হয়তো এতটাই মূল্যবান বা গুণী কোনো ব্যক্তি শুয়ে আছে এই গোরস্থানে বা এই সেমেটারিতে, যেমন সাগরের তলদেশে অযত্নে অবহেলায় মূল্যবান রত্নগুলো পড়ে থাকে, বা মরুভূমিতে কোনো মরুভূমির প্রান্তরে কোনো সুন্দর সুবাসিত
ফুল পড়ে রয়েছে বা ফুটে রয়েছে, যেগুলো মানুষ কখনোই দেখে না। ঠিক তেমনি এই গোরস্থানে বা এই গ্র্যাভিয়ার্ডে হয়তো এমন কোনো গুণী ব্যক্তি রয়েছে এইসব রত্নের মতো অযত্নে অবহেলায়। সেই সব ব্যক্তিদের কথাও বলেন যারা ক্ষমতার জন্য অন্যদের হত্যা করতো না, অথবা অপকর্মের জন্য কখনো লজ্জাবোধ করতো না। এমন কিছু কালপ্রিট মানুষ বা কিছু সিনারও এখানে রয়েছে যাদের মধ্যে কোনো লজ্জাবোধ বা অপরাধবোধ নেই। হয়তো এমন মানুষও এখানে আছে যারা মানুষের জন্য ভালো কিছু করতে চাইতো কিন্তু করতে পারেনি, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেনি, তাদের উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। সাধারণ মানুষও হয়তো এখানে শুয়ে আছে যারা তাদের ইচ্ছাকে ফুলফিল করতে পারেনি। কবি বিশেষভাবে গ্লোরিফাই করার চেষ্টা করেছেন এই ডেড ভিলেজার্সদের, যে সবখানেই তাদের মধ্যে বা এই কবিতার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা ডিপ প্যাথোস মোড বা করুণ রস ফুটে উঠেছে। 19 থেকে 20 নম্বর স্ট্যাঞ্জাতে কবি নিজের কথা উল্লেখ করেছেন। তিনি কল্পনার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন যে হয়তো একটা সাধারণ কবরে সে থাকবে এবং সেখানে একটা টম্ব উঠানো হবে, সেখানে কিছু লাইন খোদিত থাকবে, মানে তার কবরের পাশে লেখা থাকবে। অদক্ষ কারিগরের হাতে ভুল স্পেলিং বা বানান ভুল করে অনেক কিছু লেখা থাকবে। প্রতিটি আত্মা চায় মৃত্যুর পরে মানুষ যেন তাকে স্মরণ করে, কিন্তু সময়ের ব্যবধানে গ্রামবাসীদের কাছ থেকে এই মানুষরা অনেক দূরে চলে যায়। এই মৃত ব্যক্তিকে কেউই আর বেশি দিন বা দীর্ঘদিন মনে রাখে না। 25 থেকে 29 নম্বর স্ট্যাঞ্জাতে কবি নিজেকে পোর্ট্রেট করার চেষ্টা করেছেন। হি অ্যাড্রেসেস হিমসেলফ দাই, নিজেকে দায়ী বলে সম্বোধন করেছেন। কেয়ার ফ্রি কান্ট্রিম্যান হিসেবে সম্বোধন করেছেন, যে এইমলেসলি এই চার্চইয়ার্ডের পাশে ঘোরাফেরা করবে, এখানেই হয়তো বাস করবে, এবং ইলেজিটা কি, ইলেজি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবে। সে প্রতিদিন পাহাড়ের ওপরে হাঁটবে, সূর্যোদয়ের দৃশ্য দেখবে, এনজয় করবে। বিকেলে সে একটা ব্রুক বা ছোট নদীর পাশে বৃক্ষের নিচে বসে থাকবে। জীবনের সিরিয়াস কোনো ব্যাপারে হয়তো দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা করবে এবং হাঁটতে থাকবে। সে ভাবতে থাকবে মৃত্যু একদিন সব কিছু মুছে দেবে, অবশিষ্ট কিছুই রাখবে না বা কিছুই থাকবে না। এখানে অরিজিনাল প্যাথোস ফুটে উঠেছে। অর্থাৎ পুরো কবিতাটা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কবি যেই দিকটাতেই ফোকাস করার চেষ্টা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি একটা শোক তুলে ধরার চেষ্টা করেছেন। বাকি 3টি স্ট্যাঞ্জাকে অ্যানালাইসিস করলে বোঝা যায় যে সমাধি ফলক বা ইপিট্যাফের কথা বলেছেন কবি, যা দ্বারা স্মরণ করিয়ে দেয় যে সে একজন মেলানকোলিক স্কলার, ভেরি জেনারাস, অনেস্ট অ্যান্ড সিম্প্যাথেটিক পারসন। দ্য ইপিট্যাফ এন্ডস উইথ হিজ ডিপ ফেইথ ইন গডস মার্সি। অর্থাৎ এই ইপিট্যাফে এমন কিছু লেখা থাকবে যেটার মধ্য দিয়ে কবি গডের প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস স্থাপন করবেন এবং গডের মার্সি কামনা করবেন, যে ঈশ্বর তার প্রতি দয়া দেখাবেন, করুণা দেখাবেন, তাকে ক্ষমা করে দেবেন, এই ধরনেরই কিছু। মুড অ্যান্ড টন কবিতা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কবি যদিও কবিতার স্টার্টিং করেছেন মেলানকোলিক মুড দিয়ে, কিন্তু স্ট্যাঞ্জা টু স্ট্যাঞ্জা এটার ভ্যারাইটি রয়েছে বা বৈচিত্র্যতা রয়েছে, একই রকম ছিল না। 4র্থ নম্বর লাইনে আই বা মি শব্দ ব্যবহারের মাধ্যমে সাবজেক্টিভিটি ফুটে উঠেছে, যেটা সাবজেক্টিভিটির সাথে কানেক্টেড। আবার পোয়েট যখন ল্যামেন্টেশন করেছেন বিভিন্ন ন্যাচারাল অবজেক্টের প্রতি বা এই ডেড ব্যক্তিদের কথা উল্লেখ করে, তখন সেটা কিন্তু অবজেক্টিভিটি প্রকাশ পায়। আবার 96 অর্থাৎ 96 নম্বর লাইনে যখন আমরা দাই হি ইজ দ্য ইপিটাফের মাধ্যমে টোন চেঞ্জ করেছে। সুতরাং কবি আবার নিজের জন্যই কিন্তু অনুশোচনা করেছেন বা অসহায় অবস্থাটা তুলে ধরেছেন। এক সময় এই ডেড মানুষদের বা ভিলেজার্সদের কষ্টের কথা তুলে ধরেছেন, আবার নিজের অবস্থাটাকেও তিনি ইমাজিন করার চেষ্টা করেছেন। সুতরাং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর মধ্যে একটা ভ্যারাইটি রয়েছে। ভার্স লাইন অ্যান্ড স্ট্যাঞ্জা ফর্ম। প্রথম লাইন, দ্য কারফিউ টোলস দ্য নীল অফ পার্টিং ডে। লাস্ট লাইন, দ্য বোজম অফ হিজ ফাদার্স অ্যান্ড হিজ গডস। এই দুই লাইনটার মধ্যে যদি আমরা দেখি তাহলে আয়াম্বিক পেন্টামিটার লক্ষণীয়, যেটা হিরোইক কোয়ার্টেন্টসও বলা চলে। এরপরে প্রথম 4টে লাইন যেটা কবি বলেছেন, দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। সুতরাং এই ডেকে যদি আমরা এ ধরি, এরপরে দেখো দ্য লোয়িং হার্ড উইন স্লোলি ওভার দ্য লেকে আমরা বি ধরলাম। থার্ড লাইনে কি বলছে, দ্য প্লাউম্যান হুম ওয়ার্ড প্লটস হিজ ওয়ারি ওয়ে। তাহলে 1 নম্বর লাইনে ছিল ডের সাথে 3 নম্বর লাইনে আমরা কি পাচ্ছি, ওয়ে। তাহলে ডেকে যদি আমরা এ ধরি, লি তাহলে এখানে বি। আবার 3 নম্বর লাইনে ওয়ে ধরছি আমরা এ,
অর্থাৎ ডের সাথে ওয়ের একটা মিল রয়েছে। চতুর্থ লাইন, অ্যান্ড লিভস দ্য ওয়ার্ল্ড টু ডার্কনেস অ্যান্ড টু মি। সুতরাং 2 নম্বর লাইনে লির সঙ্গে 4 নম্বর লাইনের মির একটা মিল রয়েছে। সুতরাং এখানে রাইমিং প্যাটার্ন বা রাইমিং স্কিম হচ্ছে এ বি এ বি। তো এটাই ছিল কবিতার মূল আলোচ্য বিষয়। মেবি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।